শুভ সকাল। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে। ইতোপূর্বে এই অধ্যায়ের উপর আমি আরো দুটি ক্লাস নিয়ে ফেলেছি, যে ক্লাসগুলোর মধ্যে প্রথম ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির পরিচয় ও প্রকারভেদ নিয়ে কথা বলেছি, আর দ্বিতীয় ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর শুরু করেছি। আজ তৃতীয় ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়েই আলোচনা করব এবং আশা করি সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর পুরো ক্লাসটাতে আমি রূপান্তরের অধ্যায়টা শেষ করতে পারবো, রূপান্তরের বিষয়টা। তো ক্লাস শুরুর আগে যথারীতি আমার পরিচয় দিয়ে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। প্রথম পরিচয় হচ্ছে, আজকে হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায় পড়াবো। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, লেকচার নম্বর 3, শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণী। আর ক্লাস গ্রহণে আমি জিতেন্দ্রনাথ তরফদার, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এখানে আমার ইমেল নম্বর এবং মোবাইল নম্বর দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস শুরু করছি। যথারীতি আমি প্রথমে তোমাদের দুটো ছবি দেখাচ্ছি। দেখো, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে। এই ছবি দুটো খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে এই ছবি দুটো দেখে কি বুঝতে পারছো? ছবিগুলো কিসের ইঙ্গিত বহ? তোমরা কি ধরতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? আমার মনে হয় ঠিকই বুঝতে পেরেছ। এই ছবিগুলো মূলত পারস্পরিক রূপান্তরের। পারস্পরিক রূপান্তর বলতে কি বোঝায়? দেখো, এখানে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, এখানে উভয় দিকে তীর চিহ্ন দিয়ে মূলত পারস্পরিক রূপান্তর বোঝানো হয়েছে। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এখানেও তীর চিহ্নের মাধ্যমে মূলত পারস্পরিক রূপান্তরের বিষয়টি তুলে ধরা হয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবি দুটোর আলোকে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। আশা করি আগের দুটো ক্লাসের মতো আজকের ক্লাসটাও তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা সহজেই সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করছি। ক্লাস শুরুর আগে তোমাদের আরেকটা বিষয় তোমাদের বলতে চাই। তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে ধাপে ধাপে কঠিনের দিকে নিয়ে যাচ্ছি। প্রথম দুটো ক্লাসে একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তৃতীয় ক্লাসটা প্রথম দুটো ক্লাসের চেয়ে একটু কঠিন হবে, সুতরাং তোমাদের মনোযোগও একটু বেশি দিতে হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আশা করি মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমরা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরের বিষয়টি খুব সহজেই বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করছি। প্রথমে এই যে আজকের ক্লাসটা করবা, এই ক্লাস করলে তোমরা কি কি বিষয় শিখতে পারবে, অর্থাৎ তোমাদের কি লাভ হবে সেই বিষয়টা আগে একটু দেখে নেই। দেখো, তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাইনারি সংখ্যাকে দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। আমরা কিন্তু প্রথম ক্লাসে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছিলাম, দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করেছিলাম, হেক্সাডেসিমালে রূপান্তর করেছিলাম, মানে দ্বিতীয় লেকচারে। আজকে আমরা উল্টোটা করব, বাইনারি সংখ্যাকে দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবা। দ্বিতীয় শিখনফল হচ্ছে অক্টাল সংখ্যাকে দশমিক, বাইনারি ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। আর সর্বশেষ শিখনফল হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক, বাইনারি ও অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। এখানে তিনটা শিখনফলের কথা বলা হলেও মূলত কিন্তু অনেকগুলো শিখনফল এখানে রয়েছে। তো সুতরাং এই শিখনফলগুলো অর্জন করতে হবে ধাপে ধাপে। এতগুলো শিখনফল অর্জন করতে গেলে তোমাদের একটু
সময় বেশি দিতে হবে, অর্থাৎ আজকের ক্লাসটা একটু বেশি সময় করতে হতে পারে। আশা করি তোমাদের ধৈর্যচ্যুতি হবে না। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো বোঝার চেষ্টা করো, আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং শিখন ফলগুলো অর্জন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা এখন পরবর্তী আলোচনায় এই শিখন ফলগুলো অর্জন করার চেষ্টা করব। প্রথমে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরের নিয়ম জানব। যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে এখানে দশমিক সংখ্যা ছাড়া অন্য 3টি সংখ্যার কথা বলা হয়েছে, কেননা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। যে কোনো মানে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে কিভাবে করতে হবে তার নিয়মগুলো একটু দেখে নেই। তাহলে তোমাদেরকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে কি করতে হবে? প্রথমত, প্রদত্ত সংখ্যাটির বেস বা ভিত্তি শনাক্ত করার পর সংখ্যাটির অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে হবে। প্রদত্ত সংখ্যাটির বেস, প্রদত্ত কেন? দেখো, এখানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই 3 পদ্ধতির যে কোনো পদ্ধতির অঙ্ককে আমরা দশমিক পদ্ধতিতে রূপান্তর করব। যদি বাইনারি সংখ্যা দেওয়া থাকে তাহলে প্রদত্ত সংখ্যা হবে বাইনারি, বাইনারির ভিত্তি তখন শনাক্ত হবে 2। আবার যদি অক্টাল সংখ্যা দেওয়া থাকে তাহলে প্রদত্ত সংখ্যা হবে অক্টাল, আর অক্টালের বেস বা ভিত্তি শনাক্ত হবে তখন 8। আবার যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির দেয়া থাকে তাহলে হেক্সাডেসিমাল হবে প্রদত্ত সংখ্যা পদ্ধতি, আর এর বেস বা ভিত্তি হবে তখন 16। তাহলে প্রদত্ত সংখ্যাটির বেস বা ভিত্তি শনাক্ত করার পর সংখ্যাটির অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে হবে। এখন স্থানীয় মান বের করতে হয় কিভাবে সেটা আমরা পরবর্তী আলোচনায় জেনে যাব। এরপরে দেখো, দ্বিতীয় নিয়ম হচ্ছে অতঃপর, মানে এরপর সংখ্যার অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান থাকে, সেই মানকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। আর সর্বশেষ হলো উক্ত গুণফলগুলোর যোগফলই হবে সমতুল্য দশমিক সংখ্যা। তাহলে বেস বা ভিত্তি শনাক্ত করে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান বের করতে হবে এবং সেই স্থানীয় মান, প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে সেই স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, আর ওই গুণফলগুলোর যোগফলই হবে সমতুল্য দশমিক সংখ্যা। তাহলে এই 3টা নিয়ম মনে রাখলেই আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে পদ্ধতির অঙ্ককে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তাহলে বাইনারি, প্রথমে আমরা জানবো বাইনারি পূর্ণ সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। দেখো, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হলে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রথম ঘরের মান 10⁻0 অর্থাৎ 1 বা একক, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হয়ে যায় 1। তাহলে 10-এর পাওয়ার যেহেতু 0 এর মান হবে 1 বা একক। দ্বিতীয় ঘরের মান 10⁻1 অর্থাৎ 10 বা দশক। তৃতীয় ঘরের মান 10⁻2 তার মানে 10 × 100 তার মানে শতক। চতুর্থ ঘরের মান 10⁻3 তার মানে 3টা 10 গুণ করে 10 × 100, 100 × 10 = 1000। এইভাবে চতুর্থ ঘরের মান হবে 10⁻4, পঞ্চম ঘরের মান হবে 10⁻, এভাবে আমাদের ঘাত নির্ণয় করতে হবে স্থানীয় মান নির্ণয় করার জন্য। এরপরে দেখো, যেহেতু বাইনারি, আমরা কি করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করছি। তাহলে যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি 2, আমরা শনাক্ত করে ফেললাম যে বাইনারি অঙ্কের ভিত্তি হচ্ছে 2, তাই বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কের স্থানীয় মান বের করতে হলে বাইনারি সংখ্যার পূর্ণাংশের জন্য, অর্থাৎ দশমিক চিহ্নের আগের অংশের
ডান দিক থেকে শুরু করে 2 এর ঘাত বা শক্তি দিয়ে হিসাব করতে হবে। যেমন প্রথম ঘর বা একক স্থানের জন্য 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 2 এর মান হবে 2 টু দি পাওয়ার 0 এর মান হবে 1। দ্বিতীয় ঘর বা দশকের জন্য 2 এর ঘাত হবে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 একে 2। তৃতীয় ঘর বা শতকের জন্য হবে 2 টু দি পাওয়ার 2 সমান হবে 2 দুগুণে 4। চতুর্থ ঘর বা হাজার স্থানের জন্য মান হবে 2 টু দি পাওয়ার 3 বা 8 ইত্যাদি। আর ভগ্নাংশ বাইনারি সংখ্যাকে আমরা জানি যে কোনো সংখ্যার 2 ধরনের হয়ে থাকে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্ন সংখ্যা। তাহলে ভগ্নাংশ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য রেডিক্স পয়েন্ট বলতে আসলে মূলত দশমিক চিহ্নকে বোঝানো হয়েছে। রেডিক্স পয়েন্টের পরের অঙ্কগুলোর কে বাম দিক থেকে ডান দিকে সাজাতে হবে। ডান দিকে কি করতে হবে? প্রথম ঘরের মান হবে 2 টু দি পাওয়ার -1, 2 এর পাওয়ার নেগেটিভ হবে 2 টু দি পাওয়ার -1, বা এটাকে ভগ্নাংশ 2 ভাগের 1 ভাগ। দ্বিতীয় ঘরের মান হবে 2 টু দি পাওয়ার -2, আর তৃতীয় ঘরের মান হবে 2 টু দি পাওয়ার -3। চতুর্থ ঘরের মান হবে 2 টু দি পাওয়ার -4, এভাবে, বা 8 ভাগের 1 ভাগ ইত্যাদি। এইভাবে আমাদের হিসাব করে যেতে হবে। বাইনারি সংখ্যাকে দশমিক রূপান্তরের এখন আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। প্রথমে একটা দেখো পূর্ণ সংখ্যা নেওয়া হয়েছে। এই পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। কিভাবে করব দেখো, এখানে এটা বাইনারি সংখ্যা, এর ঘাত নির্ণয় করতে হবে। কি করতে হবে? ডান দিক থেকে বাম দিকে যাব আমরা, বাম দিকে। তাহলে ডান দিকে এটা হচ্ছে একক স্থান, এটা দশক স্থান, শতক, সহস্র। তাহলে একক স্থানের মান হবে, এর পাওয়ার হবে, দেখো 2 এর পাওয়ার হবে 0। তারপরে দশক স্থানের 0 আছে, এর পাওয়ার হবে 1। এইভাবে তৃতীয় ঘরের জন্য 2, চতুর্থ ঘরের জন্য 4। তাহলে দেখো এখানে যেহেতু এটার স্থানীয় মান হচ্ছে একক, 1 নিজস্ব মান, একক স্থানে আছে 1, তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার 0। তারপরে দশক স্থানে আছে 0, 0 গুণন 2 টু দি পাওয়ার 1। শতক স্থানে আছে 1, 1 গুণন 2 টু দি পাওয়ার 2। একক, দশক, শতক। হাজার স্থানে আছে 1, তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার 3। তাহলে দেখো প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মানকে তার স্থানীয় মান দ্বারা গুণ করা হয়েছে এবং প্রত্যেকটা চিহ্নের মাঝখানে যোগ করা হয়েছে। তাহলে স্থানীয় মানকে নিজস্ব মানের দিয়ে গুণ করে এখন এগুলোকে যোগ করা হয়েছে। এখন এই যোগফল কি হয় হিসাব করলে দেখো, 1 গুণন 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 গুণন 2 গুণন 2 সমান 3টা 2 গুণ করলে এখানে 8 হয়ে যায়। তাহলে 1 গুণন 8, 1 গুণন 2 টু দি পাওয়ার 2 মানে 1 গুণন 4। যে কোনো শূন্যকে যদি যে কোনো অঙ্ক দ্বারা গুণ করা হয়, যে কোনো অঙ্ককে যদি 0 দ্বারা গুণ করা হয়, তার গুণফল কিন্তু 0 হয়ে যায়। এই জন্য এটার হিসাব করা হলো না। হ্যাঁ, তাহলে 0 গুণন 2 0, আর 2 এর মান 2 টু দি পাওয়ার 0 এর মান যেহেতু 1, তাহলে 1 গুণন 1। এখন 8 রে 1 দিয়ে গুণন করলে 8ই হবে। 4 কে 1 দিয়ে গুণ করলে এখানে 4 হবে, এখানে 0 এসে গেছে, আসলে 0 হবে না, এখানে 4 গুণন 1 মানে 4 হবে। আর এখানে 0 গুণন 2 মানে 0, আর যোগ এখানে 1 গুণন 1 মানে 1, তাহলে 8 যোগ 4 এখানে 4 হবে, 8 4 12 আর 1 13, এটার পরিবর্তিত মান হবে 13। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হবে 13, এটি হবে উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ক্লাসে ব্ল্যাকবোর্ডে অঙ্কগুলো করাতে পারতাম তাহলে তোমাদের বুঝতে আরো অনেক বেশি সুবিধা হতো। আমরা অনলাইনে তারপর আমি বিস্তারিত আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা আরেকটা দেখো, দশমিক সংখ্যার মানে রেডিক্স পয়েন্ট যুক্ত বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় কিভাবে পরিবর্তন করতে হয়, এই উদাহরণটা একটু লক্ষ্য করো। দেখো
এখানে দেখো আমরা বলেছিলাম দশমিক চিহ্নের পরে বাম থেকে ডান দিকে সাজাতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডানে থেকে বামে সাজিয়েছি, ডানে থেকে বাম দিকে, আর এখানে বাম থেকে দশমিক চিহ্ন যুক্ত দশমিক পরের অঙ্কগুলোকে বাম থেকে ডানে সাজাবো। তাহলে 1 দশমিক চিহ্নের সাথে আছে 1, তাহলে 1 গুণন এর ঘাত হচ্ছে 2 টু দি পাওয়ার -1, দ্বিতীয় ঘরের 1 গুণন 2 টু দি পাওয়ার -2, তৃতীয় ঘর হচ্ছে ঘরে আছে 0, তাহলে 0 গুণন 2 টু দি পাওয়ার -3, চতুর্থ ঘরে আছে 1, তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার -4। প্রিয় শিক্ষার্থী, তোমরা বিষয়টা লক্ষ্য করেছে, দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে একক স্থানে ছিল 1, তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, কিন্তু দশমিক অঙ্কে কিন্তু 0 নেই, শুরু হচ্ছে -1 দিয়ে, কেননা পাওয়ার কখনো -0 হতে পারে না, এই কারণে এখানে 0 নেই, এখানে শুরু হয়েছে 2 টু দি পাওয়ার -1 দিয়ে। তাহলে এভাবে আমরা যতগুলো অঙ্ক থাকবে সেভাবে আমরা হিসাব করব। এরপরে দেখো 1 গুণন 2 ভাগের 1 ভাগ মানে এখানে হাফ, এখানে 1 গুণন 2 টু দি পাওয়ার -2 মানে 4 ভাগের 1 ভাগ, আর 0 দিয়ে গুণ করলে 0ই, আর এখানে 2 টু দি পাওয়ার -4 মানে 1 ভাগের 16 ভাগ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.50, 1 কে 4 দ্বারা ভাগ করলে 0.25, আর শূন্যের তো হিসাব দরকার নাই, আর 1 কে 16 দিয়ে যদি ভাগ করি 0.0625, সবগুলোকে যোগ করলে যোগফল হবে মানে 0.8125 দশমিক সংখ্যা। তাহলে কি করে বাইনারি পূর্ণ সংখ্যা এবং দশমিক রেডিক্স পয়েন্ট যুক্ত বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু বোর্ড ইউজ করছি না, অনলাইনে ক্লাস নিচ্ছি, এই জন্য এখানে আমি মুখে মুখে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আমার আলোচনা তোমরা ধরতে পারছো। তাহলে উত্তর হচ্ছে 0.0001 বাইনারি সংখ্যা ইকুয়াল টু 0.8125 দশমিক সংখ্যা, এটা অ্যান্সার। এরপরে আসো অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হবে তার নিয়ম। দেখো, অক্টাল সংখ্যার স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফল সমূহ যোগ করে পূর্বের নিয়মে, অর্থাৎ বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তরের মতো, তার মানে বাইনারি সংখ্যাকে যেভাবে আমরা দশমিক সংখ্যাকে রূপান্তর করেছিলাম সেই একই নিয়মে অক্টাল সংখ্যাকেও দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। শুধু মনে রাখতে হবে বাইনারির বেজ ছিল 2, এই জন্য 2 এর ঘাত ব্যবহার করেছি, আর এখানে অক্টালের বেজ হচ্ছে 8, সুতরাং এখানে 8 এর ঘাত নির্ণয় করব আমরা। তাহলে উদাহরণ দেখো, 206.64, এটা একটা অক্টাল সংখ্যা, একে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। কিভাবে করব? এখানে আমি আর আলাদা আলাদা ভাবে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা মানে দশমিক চিহ্নযুক্ত সংখ্যাকে ভগ্নাংশকে করি নাই, একসাথে নিয়ে আসছি। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে আমরা অঙ্ক করছি। দেখো, তাহলে 206.64 অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে হিসাব করেছি দেখো। তাহলে এটা হচ্ছে একক স্থানের অঙ্ক, এটা দশক স্থানের, এটা শতক স্থানের। তাহলে আমরা কি করব, এটাকে ডান থেকে বাম দিকে নিয়ে যাব। তাহলে প্রথম সংখ্যা ছিল 6, দেখো 6 গুণন 8 এর 0, 8 এর ঘাত হচ্ছে পাওয়ার হচ্ছে এখানে 0, কেননা একক স্থানে যে থাকে তার বেইজের ঘাত নির্ণয় করতে হয়, দশমিকের সাথে যে সংখ্যাটা সেটার পাওয়ার সবসময় 0 থাকে, তারপরেটা 1, তারপরেটা 2। তাহলে এখানে 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0, তারপরে দশক স্থানে আছে 0, তাহলে 0 গুণন 8 টু দি পাওয়ার 1, আর শতক স্থানে আছে 2, তাহলে 2 গুণন 8 টু দি পাওয়ার 2। তাহলে প্রত্যেকটার গুণফলের যোগ করতে হবে, এই জন্য যোগ চিহ্ন দেওয়া আছে। আর দশমিকের পরে দেখো বাম থেকে ডানে সাজাবো, তাহলে দশমিকের সাথে প্রথম সংখ্যাটা আছে 6, তাহলে 6 গুণন 8 টু দি পাওয়ার -1, কেননা ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার হয় মাইনাসে, -0 বসবে না, আগেই বলছি -0 হতে পারে না, তাহলে -1 দিয়ে শুরু। এরপরের সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 গুণন 8 টু দি পাওয়ার -2,
তাহলে এখন হিসাব করতে হবে, দেখো 2 গুণন 8 8 64, 0 গুণন 8^1 মানে 8 এর পাওয়ার একই, শূন্যকে যে কোনো সংখ্যাকে শূন্য দিলে শূন্যই হবে। আর 8^0 এর মান হচ্ছে 1, তাহলে 6 গুণন 1। আর এখানে 6 গুণন 8^-1 মানে 8 ভাগের 1 ভাগ। আর 4 গুণন 8^2 মানে 8 8 64, 1 ভাগের 64 ভাগ। তাহলে 64 কে 2 দিয়ে গুণন করলে 128 হয়। আর 8 কে 0 দিয়ে গুণ করলে 0ই। আর 6 কে 1 দিয়ে গুণ করলে 6। আর 6 গুণন 8 ভাগের 1 ভাগ, এটাকে ক্যালকুলেট করলে হয় 0.75। আর 4 গুণন 1 ভাগের 64 ভাগ, তাহলে এটাকে ক্যালকুলেট করলে হয় 0.0625। এটা তোমরা ক্যালকুলেটরে এই হিসাবটা করতে পারবে। তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করলে যোগফল দাঁড়ায় 134.8125 দশমিক সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় দশমিক সংখ্যা, প্রদত্ত অক্টাল সংখ্যার নির্ণেয় দশমিক সংখ্যা, এই অক্টাল সংখ্যা সমান 134.8125। এটি হচ্ছে উত্তর। তার মানে এই অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারলাম। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমাল অঙ্ককে কি করে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তার কিছু নিয়ম। বাইনারি থেকে দশমিক কিংবা অক্টাল থেকে দশমিকে রূপান্তরের মতো একই নিয়মে হেক্সাডেসিমাল সংখ্যাকে স্থানীয় মান দিয়ে গুণ করে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়। অর্থাৎ আমরা যখন দশমিক সংখ্যাকে মানে বাইনারি সংখ্যাকে যখন দশমিক সংখ্যায় রূপান্তর করেছি, তাহলে বাইনারি সংখ্যার বেস ছিল 2, 2 এর ঘাত দিয়ে বের করে আমরা গুণ করেছিলাম। অক্টালের ক্ষেত্রে 8 এর ঘাত। তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে হেক্সাডেসিমালের বেস যেহেতু 16, এখানে আমরা 16 এর ঘাত দিয়ে গুণ করে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে উদাহরণটা দেখে নেই। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা 9AF.8। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। কিভাবে করব দেখো, এখানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে এখানে দশমিক চিহ্ন আছে এখানে। দশমিকের চিহ্ন থেকে আগের অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান থেকে বাম দিকে হিসাব করব। তাহলে দশমিকের সাথে যেটা আছে এটা প্রথম সংখ্যা, এটা একক স্থানে আছে। তাহলে এফ, এখানে এফ, এফ মানে কি? এফ মানে হচ্ছে আসলে 15, তাই না? 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, আর 15 মানে এফ। তাহলে এফ এর মান হচ্ছে 15। তাহলে আমরা কি করব, এখানে পরে হিসাব করতেছি। তাহলে একক স্থানে আছে এফ, তাহলে এফ গুণন প্রথম ঘরের বেজের ঘাত হবে 0, তাহলে এফ গুণন 16^0। দ্বিতীয় ঘরে আছে এ, তাহলে এ ইন্টু 16^1। আর তৃতীয় ঘরে শতক স্থানে আছে 9, তাহলে 9 গুণন 16^2। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর দশমিক সংখ্যার প্রথমে আছে, দশমিক সংখ্যা একটা সংখ্যায় আছে 8, তাহলে 8 গুণন 16^-1। দশমিকের পরে বাম দিক থেকে হিসাব করতে হয়। প্রথম ঘরের বেজের ঘাত হয় -1 দিয়ে শুরু হয়। এটাকে আমরা এখন ক্যালকুলেট করি। দেখো 16 কে 16 দিয়ে গুণন করলে 256, তাহলে 9 গুণন 256। এর মান হচ্ছে 10, তাহলে 10 গুণন 16 কে 16। এফ এর মান হচ্ছে 15, 16^0 এর মান হচ্ছে 1, তাহলে 15 গুণন 1। আর 8 গুণন 16 ভাগে 1 ভাগ, ভগ্নাংশ। তাহলে এটাকে আবার ক্যালকুলেট করি। দেখো 56 কে 9 দিয়ে গুণন করলে 2304 হয়। এটা ক্যালকুলেটরে হিসাব করবে। 10 কে 16 দিয়ে গুণ করলে 160 পাওয়া যায়। 15 কে 1 দিয়ে গুণ করলে 15। আর 8 গুণন 16 ভাগের 1 ভাগকে গুণ করলে আসলে 8 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.50 পাওয়া যায়। তাহলে সবগুলো যোগ করলে যোগফল দাঁড়ায় 2
2479 অর্থাৎ 2479.50 দশমিক সংখ্যা। অর্থাৎ নির্ণেয় দশমিক সংখ্যা হচ্ছে, তাহলে এই অক্টাল সংখ্যার দশমিকে রূপান্তর করলে দাঁড়াবে 2479.50। এটাই উত্তর হবে। তাহলে কি করে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছ। আমাদের কলেজ যদি খুলে যায় তখন আমরা এটা নিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করলে আমরা সেখানে বিস্তারিত আবার আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। বাইনারি সংখ্যাকে কি করে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে দেখো, বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 থেকে 7 পর্যন্ত কেন বলা হলো? কেননা অক্টাল সংখ্যায় যে 8টি ডিজিট আছে সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এই জন্য 0 থেকে 7 পর্যন্ত বলা হয়েছে, সংখ্যাগুলো নেওয়া হয়েছে। 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মান মনে রাখলে সুবিধা হবে। পাশের টেবিলে, যে এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, এখানে এই পাশের টেবিলে অক্টাল অঙ্কগুলোর বাইনারি মান দেওয়া হলো। তাহলে দেখো, অক্টাল সংখ্যা হচ্ছে 0, 0 বাইনারি 0। এখানে 3টে 0 দেওয়া হয়েছে কেন? অক্টাল পদ্ধতির বিট হচ্ছে 3 বিট, এই জন্য 3টা 0 নেওয়া হয়েছে। তাহলে 0 এর বাইনারি মান হচ্ছে 3টা 0। 1 এর অক্টাল সংখ্যা হচ্ছে 1, এর বাইনারি মান হবে 1। 1 এর বাইনারি 1ই, কিন্তু পরে আরো 2টো 0 নেওয়া হয়েছে, কেননা 3 বিট নিতে হবে আমাদের। 2 এর অক্টাল মান হচ্ছে 2, অক্টাল সংখ্যা 2, এর বাইনারি মান হচ্ছে 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 10। যেহেতু 3 বিট নিতে হবে, এই জন্য আগে একটা 0 দেওয়া হয়েছে। 3 এর বাইনারি মান হচ্ছে 11, এখানে 3 বিটের জন্য আগে একটা 0 দেওয়া হয়েছে। 4 এর বাইনারি মান হচ্ছে 100, এইভাবে 5 এর বাইনারি মান হচ্ছে 101, 6 এর বাইনারি মান হচ্ছে 110, 7 এর বাইনারি মান হচ্ছে 111। তাহলে এই যে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার এই বাইনারি মানগুলো যদি মনে রাখতে পারো, তাহলে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা অত্যন্ত সহজ, একেবারে খুবই সহজ। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেই। দেখো, তার আগে একটু দেখে নাও যে বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ সংখ্যার জন্য বাম দিক থেকে ডান দিকে প্রতি 3 বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করে নিতে হবে। প্রতিটি ভাগের বাইনারি মান লিখতে হবে। এই মান অবশ্যই 0 থেকে 7 এর মধ্যে হবে। প্রতিটি ভাগের বাইনারি মান সমূহ সাজালেই অক্টাল সংখ্যা পাওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের নিয়ম। এই নিয়মের আলোকে আমরা এখন একটা উদাহরণ দেখে নিই। দেখো, এখানে একটা বড় একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। দেখো, 1101001.11001। আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে নিয়েছি, কেননা ক্লাস বেশি দীর্ঘায়িত করব না, এই জন্য। তাহলে কি করতে হবে? আমরা আগে সেই অক্টাল সংখ্যার বাইনারি টেবিলটা সাথে নিয়ে আসলাম, কেননা এখনো হয়তো তোমাদের মুখস্থ হবে না, এই জন্য আমরা দেখে দেখে করব, এই কারণে টেবিলটা সাথে রাখলাম। দেখো, তাহলে এই বাইনারি সংখ্যা সমান কত অক্টাল। আমরা কি করব? প্রথমে এই অঙ্কগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিব। এই দশমিক রেডিক্স পয়েন্টের আগে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর রেডিক্স পয়েন্টের পরে হচ্ছে ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা কি করব? এই পূর্ণ সংখ্যাকে 3 বিট করে নিয়ে গ্রুপে ভাগ করে নিব। তাহলে দেখো, দশমিকের সাথে 100, এইটা হচ্ছে একটা গ্রুপ, এই যে 100। তারপরে আছে 101, তারপরে আছে 101, 010, এখানে আছে 1, একটা 1 আছে, কিন্তু 1 বিটে হবে না, আমাদের 3 বিট নিতে হবে। এই জন্য আমরা শেষে আরো 2টো 0 নিয়ে এসেছি। তাহলে 3 বিট করে আমরা ভাগ করে নিয়েছি। আর দশমিকের পরে দেখো, এই বাম থেকে ডান দিকে যাব। তাহলে বাম দিকের থেকে 110, এটা হচ্ছে একটা গ্রুপ,
তারপরে আছে 0 1, এখানে দুইটা বিট আছে, আরেকটা বিটের জন্য আমরা একটা 0 নিয়ে এসেছি, 0 দিয়ে আমরা বিট পূরণ করতে পারবো যদি কম থাকে। এখন এগুলোকে আমরা কি করব দেখো, বাম দিকে সাজিয়েছি, তার তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে দশমিক চিহ্নের আগের অংশকে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ডান থেকে বামে সাজিয়েছি, এই জন্য তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি। আর দশমিক চিহ্নের পরে কি করেছি আমরা দেখো, বাম থেকে ডান দিকে সাজিয়েছি 3টা করে বিট নিয়ে। এখন এগুলোকে আমরা কি করব, অক্টাল সংখ্যায় নিয়ে যাব। কিভাবে নিচ্ছি দেখো, 001 হচ্ছে বাইনারি সংখ্যা, এর অক্টাল মান কত, 1 এর অক্টাল মান হচ্ছে 1ই, তাহলে সুতরাং এটার বাইনারি অক্টাল সংখ্যা হচ্ছে 1। 010 010 এর অক্টাল মান হচ্ছে 2, এখানে 2 বসিয়েছি। 101 101 101 এর অক্টাল সংখ্যা হচ্ছে 5, এই যে 5 বসিয়েছি। 001 তার মানে 1 এর বাইনারি 1, অক্টাল 1। আর বাইনারি সংখ্যা 110 110 এর অক্টাল সংখ্যা কত, 6, এখানে দেখো 6 বসানো হয়েছে। 010 এর অক্টাল মান কত, এই যে 010 এর অক্টাল মান হচ্ছে 2। তাহলে আমরা প্রত্যেকটা অক্টাল ডিজিট বাইনারি অঙ্কের নিচে এভাবে সাজিয়েছি। সুতরাং নির্ণয় অক্টাল সংখ্যা হবে 1251.62। দেখো এগুলোকে সাজিয়ে এখানে লিখলে অক্টাল মান পাওয়া গিয়েছে। তার মানে প্রদত্ত বাইনারি সংখ্যার অক্টাল মান হবে এটা, এটাই আনসার হবে। এখন অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, উল্টাটা করব, বাইনারিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করেছি, এখন অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে অক্টালের প্রতিটি ডিজিটকে তার সমতুল্য 3 বিট করে বাইনারিতে লিখতে হবে। তারপরে এই নিয়মটা মনে রাখলেই তোমাদের এই উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে আমরা টেবিলটা নিয়ে এসেছি, যেহেতু এখনো মুখস্থ হয়তো হয়নি এই কারণে। দেখো তাহলে এই হচ্ছে এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই সংখ্যাগুলোকে আমরা একটু ফাঁকে ফাঁকে লিখলাম, তাহলে 5 2 0 4 7 .063 এখানে যা আছে সেটাকে একটু দূরে দূরে লিখেছি। এখন আমরা প্রদত্ত অক্টাল গুলোকে প্রথমে বাইনারিতে রূপান্তর করবো আলাদা আলাদা ভাবে, মুখস্থ থাকলেও। 5 এর বাইনারি কত দেখো, 5 এর বাইনারি 101, তার মানে এখানে দেখো এই যে 5 এর বাইনারি মান 101। 2 এর বাইনারি কত, 010, এখানে দেখো 010 দেওয়া আছে, এখানে দেওয়া আছে। 0 এর বাইনারি মান কত, 0 এর বাইনারি 000, এখানে 00। 4 এর বাইনারি কত, এই ছকটা মনে রাখলে পারবে, 100, এই যে 4 এর বাইনারি হচ্ছে 100। এরপরে 7 এর বাইনারি কত দেখো, 111, এই যে 7 এর বাইনারি 111। 0 এর বাইনারি অবশ্যই 3টা 0, দেখো 000। 6 এর বাইনারি 110, তাহলে এই যে 6 আছে, 6 এর বাইনারি কত, 110। 3 এর বাইনারি কত, 011। এই যে প্রত্যেকটা অঙ্ককে আমরা এই ছকের মাধ্যমে আমরা শুধু বাইনারি মানগুলো করলাম। হ্যাঁ, এই বাইনারি এই ছকটা তোমাদের অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের বাইনারি ডিজিট গুলো যদি এই ছকটাকে যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এখানে মান বসানো কোনো ব্যাপার না। এবারে কি করতে হবে, এই বাইনারি সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলেই হবে। 1010100010010011। দেখো প্রত্যেকটা এখানে যা আছে তাই এখানে সাজিয়ে লিখে দিচ্ছি, যেভাবে আছে এটা হচ্ছে বাইনারি। অতএব নির্ণয় বাইনারি সংখ্যা হচ্ছে এটা, এই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি মান হচ্ছে এটা, এটাই উত্তর। তাহলে নিশ্চয়ই অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় তোমরা বুঝতে পেরেছ। এবারে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব কিভাবে। বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, কি করে করতে হয় নিয়মগুলো দেখো। বাইনারি পূর্ণ সংখ্যাকে ডান থেকে বামে এবং বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে বাম থেকে ডান দিকে 4টি ডিজিট নিয়ে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করেছো অক্টালের ক্ষেত্রে 3 ডিজিট আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে
4 ডিজিট নিতে হবে, 4টা ডিজিট নিয়ে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে হবে। ঠিক অক্টালের মতোই ভাগ করব। অক্টালের ক্ষেত্রে আমরা 3টা গ্রুপে 3 ডিজিট নিয়ে গ্রুপ করেছিলাম, আর এখানে আমরা 4 ডিজিট নিয়ে গ্রুপ করব। এরপর প্রতিটি ভাগের হেক্সাডেসিমাল মান বসিয়ে মানগুলোকে একত্রিত করলেই বাইনারি সংখ্যাটির সমমানের হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যাবে। একই ধরনের নিয়ম, শুধু ওখানে 3 ডিজিট নিয়েছিলাম, এখানে 4 ডিজিট নিব, 4 বিট নিব। তাহলে এখানে আমরা দেখো হেক্সাডেসিমাল অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এবং এ বি সি ডি অর্থাৎ 15 পর্যন্ত সংখ্যার বাইনারি মান এখানে দেয়া আছে। এটা মনে রাখা একটু কষ্টকর, তবে মনে রাখতে পারলে, মুখস্থ রাখতে পারলে খুব অনায়াসে তাড়াতাড়ি করতে পারবে। আর মুখস্থ করতে না পারলে, যে কাজ মুখস্থ করে পাওয়া যায় না সেটা যদি কৌশল অবলম্বন করা যায় তাহলে কিন্তু অনায়াসে মনে থাকে। আমি তোমাদের কৌশলটাও শিখিয়ে দেব কি করে মনে রাখতে পারবে। তো আমরা আগে পরবর্তীতে একটু দেখে নেই অঙ্কগুলো। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এখানে বাইনারি সংখ্যা, একে আমরা কি করব, হেক্সাডেসিমালে রূপান্তর করব। কিভাবে করব দেখো, এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান থেকে বাম দিকে আমরা সাজিয়ে লিখব, কিন্তু সাজানোর সময় মনে রাখতে হবে 4 বিট করে নিতে হবে, 1 2 3 4। তাহলে 0 1 1 0 এই একটা গ্রুপ, এরপরে 4 নেওয়ার পরে 1 0 1 থাকে, এখানে 3 ডিজিট হয়ে যায়। তাহলে 3 ডিজিট, এটাকে 4 বিট করার জন্য আমরা বাম পাশে একটা 0 দিয়েছি, আর কিছুই না। এটা দেওয়া যায় বাম পাশে 0 কোনো। আর দশমিকের ক্ষেত্রে দেখো 0 1 0, আমরা কি করব, দশমিকের পরের অংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে সাজাবো। তাহলে 1 2 3 4 এই পর্যন্ত, এই এক পর্যন্ত, তাহলে 0 1 0 1 0 1 0 1 একটা গ্রুপ। এরপরে আছে দুটো 1, কিন্তু আমাদের 2 বিটে হবে না, আমাদের 4 বিট লাগবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, সুতরাং পরে আরো দুটো 0 নিয়ে এসেছি। তাহলে আমাদের গ্রুপে 4 বিট করে আমরা গ্রুপে ভাগ করে ফেললাম। এখন এর হেক্সাডেসিমাল সংখ্যা বসাবো। দেখো এখানে আমাদের সংখ্যা আছে বাইনারি মানের ক্ষেত্রে, এখানে দেখো 0 1 0 1, তাহলে 0 1 0 1 0 1 0 1 এর মান কত, দেখো এখানে 5 দেওয়া আছে, হেক্সাডেসিমাল মান হচ্ছে 5। তাহলে ওইটার নিচে আমরা লিখবো, দেখো 100 0 1 0 এর নিচে 5, তারপরে 1 1 0 এর হেক্সাডেসিমাল মান কত, 1 1 0 এর 6, তারপরে 1 0 1 এর মান হচ্ছে 5, আর 1 1 0 0 1 1 0 0 এর মান হচ্ছে 12। 12 তো হেক্সাডেসিমাল সংখ্যা নেই, 12 এর বদলে আমরা লিখবো সি, এখানে সি লেখা হয়েছে, আর কিছুই নয়। তাহলে অতএব দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি বলেছিলাম তোমাদের যে এই ছক মনে না রাখলে আমাদের এই 8 4 2 1 হেক্সাডেসিমাল অঙ্কের ক্ষেত্রে 8 4 2 1 এই সূত্রটা যদি মনে রাখো তাহলেও তোমরা এই হেক্সাডেসিমালের বাইনারি অঙ্কগুলো বুঝতে পারবে। 8 4 2 1 কি করে দেখো, 8 4 2 8 হতে গেলে কি কি সংখ্যা লাগবে, কোন কোন, হ্যাঁ এখানে 8 4 2 1 এর মাধ্যমে আমরা এটা করতে পারবো। তাহলে দেখো 0 1 0, তাহলে 8 এর নিচে 0, 4 এর নিচে 1, 2 এর নিচে 0, 1 এর নিচে 1, এটা যদি বসাই, এই বাইনারি মানটা যদি বসাই, তাহলে যে যে সংখ্যার নিচে 1 আছে তার যোগফল হবে প্রদত্ত হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এই 8 4 2 এর 1 এর মধ্যে 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে, দেখো 101, তার মানে 4 এবং 1 1 এই দুটোর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে হয়ে যায় 5, তাহলে হেক্সাডেসিমাল হবে 5। এরপরে দেখো আবার এই ক্ষেত্রে 8 এর নিচে 0, এই যে 0টা 8 এর নিচে, 1 4 এর নিচে, 1 2 এর নিচে, 0 1 এর নিচে, তাহলে 4 এবং 2 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 এর যোগফল হচ্ছে 6, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 6। এটাও সেই আগের মতো 5, আর এটা হচ্ছে 1 1 0, তাহলে 8 এর নিচে 1 4 এর নিচে 1 পরে 0 0, তাহলে 8 আর 4 যোগ করলে হয় 12, 12 মানে সি। তাহলে এভাবে আমরা 8 4 2 1 সূত্রের মাধ্যমেও আমরা বাইনারি এবং হেক্সাডেসিমালের মান নির্ণয় করতে পারি। তাহলে অতএব নির্ণয় হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এইটা হচ্ছে হেক্সাডেসিমাল, এত বাইনারি সমান এত হেক্সাডেসিমাল।
এবারে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, আগের মতোই উল্টোটা। তাহলে কি করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিটকে আলাদাভাবে 4 ডিজিটের বাইনারিতে পরিবর্তন করে একত্রিত করলেই প্রাপ্ত সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যার সমমানের বাইনারি সংখ্যা পাওয়া যাবে, যেভাবে অক্টালে করেছি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে 4 বিটের বাইনারিতে পরিবর্তন করে নিতে হবে। তাহলে উদাহরণটা দেখো, A09.E2, এটা হেক্সাডেসিমাল, একে আমরা বাইনারিতে পরিবর্তন করব। কিভাবে করব দেখো, এ মানে 10, 10-এর বাইনারি মান 4 ডিজিটের নিতে হবে। 0-এর বাইনারি 4টা 0, 9-এর বাইনারি 1001। ই মানে কত, মানে এফ এর মান যদি 15 হয় মানে 14, 14-এর বাইনারি হচ্ছে এত, আর 2-এর বাইনারি হচ্ছে 0010। তাহলে বাইনারি সংখ্যা যদি মুখস্থ থাকে শুধু এখানে লিখলেই হয়ে যাবে, কিন্তু যদি মুখস্থ না থাকে তাহলে এখানে ছক আছে, এই ছকটাকে মুখস্থ করবে। তারপরে ছক না থাকলে এখানে 8 4 2 1 এই সূত্র প্রয়োগ করেও তোমরা এখানে মান বসাতে পারো। তাহলে কি, এখানে এ আছে মানে 10 কি করে হয়, 8 আর 2 যোগ করতে হয়। তাহলে 8-এর নিচে 1 আর 2-এর নিচে 1, বাকিটা 0, 4-এর নিচে 0, 1-এর নিচে 0, তাহলে 1 0 1 0। দেখো এখানে 1 0 1 0 বসিয়েছি। 0-এর বাইনারিতে 0, তার মানে প্রত্যেকটা নিচে 4টা 0। 9 কি করে হয়, এখানে 8 আর 1 যোগ করলে হয় 9, তাহলে 8-এর নিচে 1 হবে, 1-এর নিচে 1 হবে, আর বাকি দুইটা 0 হবে। তাহলে 8 0 0 1। দেখো 9-এর নিচে, 9-এর বাইনারি মান হচ্ছে 1 0 0 1। মানে 14, এখানে 8 4 2 1 কোনটা নিলে 14 হয়, তাহলে 8 আর 4-এ 12 আর 2-এ 14। তাহলে এই প্রথম তিনটা যোগফল হচ্ছে 14, 1-এর দরকার নাই। তাহলে প্রথম 8-এর নিচে 1, 4-এর নিচে 1, 2-এর নিচে 1, 1-এর নিচে 0। দেখো তাই হচ্ছে 1 1 1 0। আর 2-এর বাইনারি তো শুধু 2-এর নিচে 1 বসালেই হবে, তাহলে বাকিগুলো 0, 8-এর নিচেও 0, 4-এর নিচেও 0, 1-এর নিচেও 0, তাহলে 0 0 1 0। এইভাবে 8 4 2 1 সূত্রের মাধ্যমে আমরা কৌশল অবলম্বন করেও বাইনারি মান বসাতে পারি। আর এভাবে এই হেক্সাডেসিমাল সমান এত বাইনারি, এটা পাওয়া গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার নিয়ম শিখব। তাহলে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। আমরা একটা উদাহরণ দেখে নেই। তাহলে প্রদত্ত অক্টাল সংখ্যা দেওয়া আছে 527.375। এটাকে আমরা একটু দূরে দূরে লিখলাম। একে প্রথমে কি করতে হবে, প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। কি করে, 5-এর বাইনারি আমরা জানি 101, 3 বিট। অক্টাল সংখ্যা রূপান্তর করতে হলে বাইনারির 3 বিট নিতে হবে। 2-এর বাইনারি 10, তাহলে দেখো 0 1 0। 7-এর বাইনারি 3টা 1 1 1 1। তারপরে 3-এর বাইনারি 0 1 1। 7-এর বাইনারি 3টা 1। 5-এর বাইনারি 1 0 1। তাহলে আমরা কি করলাম, প্রদত্ত অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিলাম এভাবে 3 বিটের। তাহলে তাহলে এই অক্টাল সংখ্যা সমান বাইনারি সংখ্যা, এত অক্টাল সমান এত বাইনারি। তাহলে এখানে দেখো আমরা কি করেছি, একে আবার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে এটাকে তিনটা করে বিট নিয়ে ভাগ করেছিলাম, আর হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে 4টা করে বিট নিতে হবে আমাদের। এই দশমিক, এই বাইনারি সংখ্যাগুলোকে 4টা ভাগে ভাগ করে নিতে হবে। এখানে দেখো আমরা ভাগ করে দিয়েছি, এখানে দশমিকের আগে 1 1 1, এই শূন্যটাকে এই গ্রুপে চলে গেছে, আবার 1 0 1 0 এটা এক গ্রুপে, এই একটা একা পড়ে গেছে। তাহলে এটাকেও তো 4 বিটের হতে হবে। তাহলে আমরা কি করব, 0 দিয়ে আরো 3টা 0 লিটার 4টা হয়ে যাবে। একইভাবে দশমিকের ক্ষেত্রে দেখো 0 1 1, এই একটা এই গ্রুপে চলে গেছে, আর এখানে দুটো 1 আছে, 1 1 আর 1 0 1 1 1 0, কিন্তু এই একটা একা পড়ে গেছে। তাহলে এটা তো একটা বিট আছে, তাহলে এটাকেও 4 বিটে নিতে হবে। তাহলে 3টে 0 আনতে হবে। কিভাবে আনতে হবে আমরা দেখো, নিচে আমরা ভাগ করে দেখিয়েছি। এখন আমরা দেখো ভাগ করেছি এভাবে, দশমিকের আগের অংশ ডান থেকে বাম দিকে সাজিয়েছি, আর দশমিকের পরে
বাম থেকে ডান দিকে সাজিয়েছি। কিভাবে দেখো সাজিয়েছি, এই যে এভাবে সাজানোর পর গ্রুপ ভাগ করার পর এটা এক হয়ে গেছে, এক আলাদা হয়ে গেছে। এখানে 4টা করে বিট নিয়েছি, কিন্তু এটা 1 বিটের আছে, তাহলে এই 1 বিটটাকে আমাদের শূন্য দিয়ে পূরণ করতে হবে। দেখো 3টা শূন্য এখানে যোগ হলে এটা 4 বিট হয়ে গেছে। আর পরের দশমিকের পরের অংশ ঠিক একইভাবে এখানে দেখো এই যে 3টা শূন্য দিয়ে আমরা 4 বিটের হয়ে গেল। এখন এর হেক্সাডেসিমাল মান বসালে হবে। একের হেক্সাডেসিমাল, এক বাইনারি সংখ্যা ডিজিট এর এই যে এখানে, তাহলে এর হেক্সাডেসিমাল মান হবে দেখো বাইনারির 1, 101 এখানে আছে, এটা বাইনারি সংখ্যা 101, এর হেক্সাডেসিমাল মান হবে 5। দেখো 5, 111 111 এর বাইনারি মান 7। দেখো মুখস্থ হয়ে গেছে 7, এটাও বাইনারি মান হচ্ছে 7। আর এর হেক্সাডেসিমাল 7, এটা বাইনারি 111 এর বাইনারি 7, আর এখানে 1110 এর বাইনারি মান হচ্ছে দেখো 14 মানে ই, আর পরেরটায় 100 এর বাইনারি মান হচ্ছে 8। তাহলে আমরা প্রত্যেকটা বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল মান এখানে বসালাম। আমরা যদি এটা মুখস্থ না থাকে তাহলে বলেছিলাম 8-4-2-1 সূত্র প্রয়োগ করবে। তাহলে 8-4-2-1 দেখো এখানে এই ক্ষেত্রে 8 এর নিচে শুধু 1, বাকিগুলো 0, তাহলে 8 হচ্ছে হেক্সাডেসিমাল মান। তাহলে অতএব নির্ণেয় হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 157, এখানে 0.7E8, এটা হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে কি করে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে তার নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে প্রদত্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে প্রদত্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। এরপর প্রাপ্ত বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হবে, একটু ঘুরে আসতে হবে আর কি। তাহলে কি করে, অর্থাৎ হেক্সাডেসিমাল টু বাইনারি, বাইনারিকে অক্টাল, এভাবে করতে হবে আমাদের। আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখে নেই। দেখো এখানে 207.54 এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একে সমতুল্য অক্টাল সংখ্যায় পরিবর্তন করতে হবে। কি করে করা যায়, প্রদত্ত হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা একটু দূরে দূরে লিখেছি 207.54। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে লেখার পর একে সমতুল্য বাইনারিতে রূপান্তর, 2 এর বাইনারি হচ্ছে 10, কিন্তু যেহেতু আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে নিচ্ছি এই জন্য এটাকে 4 বিটে নিতে হবে। তো 2 এর বাইনারি 10 হলে এটাকে 4 বিট করার জন্য 10 এর বাম পাশে আরো 2টো বিট নিয়ে এসেছি, শূন্য নিয়ে এসেছি। এরপর 0 এর বাইনারি 0 0 4টা 0, 7 এর বাইনারি দেখো 0 1 1 1 3টা 1, কিন্তু আমরা হেক্সাডেসিমালের কারণে আরেকটা 0 নিয়ে এসেছি, 4 বিট নিয়ে এসেছি। হ্যাঁ, এরপর দশমিকের পরে 5 এর বাইনারি দেখো 101, তার আগে একটা 0 দিয়েছি 4 বিটের জন্য। 4 এর বাইনারি 100 100, তার বামে এই যে একটা 0 দিয়ে 4 বিট করা হয়েছে। তাহলে প্রদত্ত এই হেক্সাডেসিমালের পরিবর্তিত বাইনারি সংখ্যা হচ্ছে এইটা। এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি, দেখো এই এত সমান এত হেক্সাডেসিমাল সংখ্যা, এইটা হচ্ছে বাইনারি সংখ্যা। এই যে বাইনারি সংখ্যাটা পেয়ে গেছি, আমরা এই বাইনারি সংখ্যাকে এখন অক্টালে পরিবর্তন করব। তোমরা জানো বাইনারি সংখ্যাকে অক্টালে পরিবর্তন করতে হলে বাইনারি সংখ্যাগুলোকে 3 বিট করে গ্রুপে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা সেই কাজটা করব এখন। দেখো 3টা করে গ্রুপে ভাগ করে নিলাম আমরা। বুঝলে, দশমিকের আগের অংশটাকে ডান দিক থেকে বাম দিকে সাজাবো, আর দশমিকের পরে বাম থেকে ডানে সাজাবো, এভাবে। তাহলে প্রথম দশমিকের আগের অংশ 1 1 1, এটা একটা 3 বিটের একটা গ্রুপ। তারপরে 0 0 3 বিটের একটা গ্রুপ, 0 0 1 0 0 আরেকটা 3 বিটের, আর এখানে 1 1, এটা 3টা করে বিট নিয়ে ভাগ করা হয়েছে। আর দশমিকের পরের অংশে 0 1 0 একটা গ্রুপ, 1 0 1 একটা গ্রুপ, আর 0 0 এখানে 2টো 0 আছে, আমরা 3 বিট করার জন্য একটা 0 নিয়ে এসেছি শুধু। 3 বিট করে ভাগ করে এখন 1 এর অক্টাল সংখ্যা হচ্ছে 1, 1 বাইনারি সংখ্যার অক্টাল 1, 0 এর অক্টাল সংখ্যা হচ্ছে 0ই, আবার 0 এর অক্টাল সংখ্যা 0, 1 1 1 এর অক্টাল সংখ্যা হচ্ছে দেখো
7, 102, 101 5 আর 00 এর 0 অক্টাল সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমরা পরিবর্তন করে নিলাম। তাহলে অতএব 207.54 এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল সংখ্যা হচ্ছে, এইটাকে সাজিয়ে লিখলে 1007, তার মানে 1007.25 অক্টাল সংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় সংখ্যা পদ্ধতির যে 4টা পদ্ধতি আছে, 4 ধরনের সংখ্যা আছে, এই 4 ধরনের সংখ্যাকে পারস্পরিক রূপান্তর কিভাবে করতে হয় তা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমি অনলাইনে ক্লাসগুলো মুখে বর্ণনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা খুব ভালো করে লক্ষ্য করেছো এবং বুঝতে পেরেছো। এটা যদি আমরা সরাসরি ক্লাস নিতে পারতাম, হোয়াইট বোর্ডে অঙ্ক করে করে যদি তোমাদের বোঝাতে পারতাম, তাহলে আরো বেশি বুঝতে পারতে। আশা করি অনলাইনে আমি যেভাবে বর্ণনা করেছি তাতে তোমাদের সেই ক্লাসের মতোই বুঝতে পারবে। তোমরা একটু জাস্ট খুব মনোযোগ দিয়ে খেয়াল করলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর ক্লাস দীর্ঘায়িত করব না। এই ক্লাস নিতে যে আমার ইন্টারনেটেও খুব ডিস্টার্ব করেছে, এই জন্য এই ভিডিওটাকে এডিট করে তোমাদেরকে দিতে হয়েছে। আশা করি আজকের ক্লাস আগের দুটো ক্লাসের মতোই তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, এই বুঝার আলোকেই আজকের ক্লাসের আলোকে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে, দেখো এটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায়, অক্টাল সংখ্যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবা। এইটা তোমরা প্র্যাকটিস করবা। আর বাসায় তোমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে, অক্টালকে হেক্সাডেসিমালে, এইভাবে পারস্পরিক রূপান্তর গুলো বইয়ে অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো নিয়ে একা করবে, তারপরে বইয়ের সাথে মিলিয়ে দেখবে অঙ্কটা ঠিক আছে কিনা। এভাবে প্র্যাকটিস করলেই তোমাদের সবকিছু একেবারে আয়ত্তে চলে আসবে। তাহলে তোমাদের এই এমসিকিউ পদ্ধতিতেও অ্যান্সার দিতে খুব সহজ হবে। তোমাদের কৌশল শিখিয়েছি কিভাবে খুব কম সময়ে পরিবর্তন করা যায়, সেই কৌশল অবলম্বন করে এমসিকিউ পদ্ধতি উত্তর করবে। আর পরীক্ষায় যদি সৃজনশীল পদ্ধতিতে যদি অঙ্ক করা আসে, তাহলে বিস্তারিত ভাবে অঙ্ক করবে, একদম দেখিয়ে দিবে। সেটাও দেখিয়েছি, দুইভাবেই দেখিয়েছি। তোমরা আশা করি অনুশীলন করে অঙ্কগুলো ভালো করে আয়ত্ত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর ক্লাস দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করে তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এমনিই ক্লাস অনেক দীর্ঘ হয়ে গেছে। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। সবশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং ঘরে থাকার আহ্বান জানিয়ে নিজেকে সুস্থ রেখে লেখাপড়ায় মনোনিবেশ করো, এই কামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।